গল্পবিলাসী আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা একজনের কথা বলবো, মানে বিভিন্ন লেখা গবেষণা এগুলো ঘেটে তার জীবনটা একটু বোঝার চেষ্টা করব। আমাদের আজকের বিষয় মিহির সেন, ভারতের খুব বিখ্যাত একজন দূরপাল্লার সাঁতারু ছিলেন। তার সম্পর্কে তো বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আছে, যেমন ধরুন তিনি প্রথম এশীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেন। ঠিক তাই, একদম। এটা ১৯৫৮ সালের ২৭শে সেপ্টেম্বর। তিনি ডোভার থেকে ক্যালে পুরো ইংলিশ চ্যানেলটা সাঁতরে পার হয়েছিলেন। আচ্ছা। সময় লেগেছিল ১৪ ঘন্টা ৪৫ মিনিট, আর সেটা ছিল তখনকার হিসাবে চতুর্থ দ্রুততম সময়। ও দারুণ। আর সবচেয়ে মজার বা অবাক করার মতো ব্যাপার হলো, তার কিন্তু আগে থেকে সেভাবে সাঁতারের তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না। সত্যি বলেন কি? হ্যাঁ, শোনা যায় যে ফ্লোরেন্স চ্যাডউইক বলে একজন আমেরিকান মহিলা তার ইংলিশ চ্যানেল জয়ের খবর কাগজে পড়েছিলেন। সেখান থেকেই তিনি আসলে অনুপ্রাণিত হন। তারপর স্থানীয় YMCA-তে সাঁতার শিখতে শুরু করেন। ভাবা যায় প্রায় সাঁতার না জেনেই এত বড় একটা স্বপ্ন দেখা, কিন্তু তার এই রাস্তাটা তো মোটেই সহজ ছিল না। আমরা যা জানতে পারছি, না না, একেবারেই না। চূড়ান্ত সাফল্যের আগে তিনি নাকি ৭ বার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। ৭ বার? হ্যাঁ ৭ বার। এমনকি ইংল্যান্ড যাওয়ার মতো আর্থিক অবস্থাও ভালো ছিল না। ও আচ্ছা। তখন ওড়িশার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিজু পট্টনায়েক, তিনি সাহায্য করেছিলেন। বিজু পট্টনায়েক, হ্যাঁ। আর পড়াশোনার পাশাপাশি যে ট্রেনিংয়ের খরচ, সেটার জন্য তো প্রধানমন্ত্রী নেহেরুকেও চিঠি লিখেছিলেন সাহায্য চেয়ে। আচ্ছা আচ্ছা। এই যে একটা জেদ, এই জেদটাই, এই অদম্য মনোভাবটাই মিহির সেনকে একদম আলাদা করে তুলেছে। আর দেখুন, শুধু ইংলিশ চ্যানেল তো নয়, এই একই মানসিক জোর থেকে তিনি ১৯৬৬ সালে একটা ক্যালেন্ডার বছরেই ৫টা মহাদেশের সাগর সাঁতরে পার হন। হ্যাঁ, এটা তো অবিশ্বাস্য একটা রেকর্ড। পাক প্রণালী, ভারত শ্রীলঙ্কার মাঝে, তুরস্কের দার্ডেনেলিস, বসফোরাস, স্পেনের জিব্রাল্টার আর পানামা খালের পুরো দৈর্ঘ্যটা, পুরো পানামা ক্যানাল। হ্যাঁ, এই কৃতিত্বের জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সেরা দূরপাল্লার সাঁতারু এই স্বীকৃতিটা দিয়েছিল। অসাধারণ, সত্যি অসাধারণ। তার জন্ম তো পুরুলিয়ায় ১৯৩০ সালে। হ্যাঁ। পরে ওনারা কটকে চলে যান, তাই না? হ্যাঁ। ভালো পড়াশোনার জন্য। হ্যাঁ, কটক। সেখানে উৎকল ইউনিভার্সিটি, এখনকার রাভেনশা কলেজ, সেখান থেকে ল পাশ করেন। তারপর তো ইংল্যান্ডে গেলেন, লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করলেন। আর সাঁতারের বাইরেও কিন্তু তার আরেকটা বড় অবদান ছিল। কোনটা বলুন তো? দেশে ফেরার পর সেই ১৯৫৮ সাল নাগাদ তিনি দেখলেন অনেক ক্লাবে তখনও ওই শুধু সাদাদের জন্য নিয়মটা চলছে। ও হ্যাঁ। তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, আর তিনি এর বিরুদ্ধে একটা জোরদার আন্দোলন শুরু করেন। আচ্ছা। তার এই প্রতিবাদের ফলেই কিন্তু ভারতের ক্লাবগুলো শেষ পর্যন্ত সব ভারতীয়দের জন্য দরজা খুলতে এক প্রকার বাধ্য হয়। দারুণ কাজ। পরে তো তিনি আইন ব্যবসা করেছেন, সিল্ক এক্সপোর্টের ব্যবসাও করেছেন, বেশ সফলও হয়েছিলেন। যদিও শোনা যায় শেষ দিকে রাজনৈতিক কিছু কারণে তার ব্যবসায়িক জীবনে বেশ সমস্যা নেমে আসে। ও। আর জীবনের একদম শেষ দিকে অ্যালজাইমার, পার্কিনসন এই ধরনের রোগে ভুগে ১৯৯৭ সালে উনি মারা যান। খুব দুঃখজনক। তবে ভারত সরকার কিন্তু তার কৃতিত্বকে সম্মান জানিয়েছিল। হ্যাঁ, অবশ্যই। ১৯৫৯ সালে পদ্মশ্রী পেয়েছিলেন, আর ১৯৬৭ সালে পদ্মভূষণ। ঠিক। তাহলে আজকের আলোচনা থেকে যে জিনিসগুলো আমরা পেলাম, মিহির সেন শুধু প্রথম এশীয় নন যিনি ইংলিশ চ্যানেল জয় করেছেন। তিনি আসলে সমস্ত প্রতিকূলতাকে জয় করার একটা জীবন্ত প্রতীক। ওই ১ বছরে ৫ মহাদেশের সাগর পাড়ি দেওয়া, এ তো আজও কেউ পারেনি শায়দ। হ্যাঁ, আজও অদ্বিতীয়। তিনি ছিলেন স্বাধীন ভারতের ওই শুরুর দিককার যে একটা অদম্য জেদ, সেটার প্রতীক। একদম। তার জীবনটা দেখলে, আর তার নিজের যে কথাটা ছিল, ইফ দে ওনলি ডেয়ার দে উইল অলসো ডু। হ্যাঁ, সাহস করলেই করা যায়। ঠিক, সাহস আর সংকল্প থাকলে কোনো কিছুই আর অসম্ভব থাকে না। বাধা তো আসবে, কিন্তু সেটাকে টপকে যাওয়াই আসল। একদম। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন বা ভাবনা রেখে যাওয়া যাক। আমরা যেমন একদিকে মিহির সেনের এই অবিশ্বাস্য সব কৃতিত্বের কথা জানলাম সূত্রগুলো থেকে, তেমনি তার জীবনের শেষ দিকের কিছুটা যেন আড়ালে চলে যাওয়ার কথাও তো উঠে এলো। হ্যাঁ, কিছুটা তো বটে। সমাজ তার নায়কদের, বিশেষ করে যারা হয়তো ক্রিকেট বা ফুটবলের মতো খুব জনপ্রিয় খেলার জগতের বাইরের তারকা, তাদের কীর্তি ঠিক কতদিন মনে রাখে? এটা একটা প্রশ্ন বটে। এই যে একটা বৈপরীত্য, এটা কি আমাদের কিছু ভাবতে শেখায়?
মিহির সেনের সেই অবিশ্বাস্য সাহস, সেই জেদের উত্তরাধিকার, সেটা আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কতটা প্রাসঙ্গিক? ভাবনার বিষয়, সত্যিই ভাবনার বিষয়।